রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল না, দিতে হবে কালকের মধ্যেই, না হলে গুনতে হবে সুদ জরিমানা। কর্মকর্তাদের আন্দোলনে অচল পানগাঁও কাস্টমস হাউস, যুগ্ম কমিশনারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। উত্তরায় বিআরটিএ কার্যালয়ে মাসে 4 কোটি টাকার ঘুষ লেনদেন, কর্মকর্তাদের চেয়ারে বসেন দালাল। এবং চিনি শিল্পের কাছে অবসরপ্রাপ্তদের পাওনা 300 কোটি টাকা, বিক্ষোভ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না, আগামীকাল সোমবারই রিটার্ন জমা দেওয়ার শেষ সময়। সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে সাফ জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এদিকে শেষ মুহূর্তে রিটার্ন জমা দিতে অফিসগুলোতে করদাতাদের উপচে পড়া ভিড়, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন করদাতারা। সোমবারই শেষ হচ্ছে সময়, তাই রিটার্ন জমা দিতে কর অফিসগুলোতে উপচে পড়া ভিড়। এবার করোনার ঝুঁকি এড়াতে মেলার পরিবর্তে কর অফিসেই মাসব্যাপী বিশেষ সেবা দিচ্ছে এনবিআর। তবে এমন পরিবেশে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন করদাতারা। তাদের মতে সময় বাড়ালে এমন ভিড় এড়ানো যেত। এখানে গ্যাদারিং বেশি মেলা থেকে, মেলা এত গ্যাদারিং ছিল না, এবং আমি মনে হয় যে মেলায় করলেই করোনা ভাইরাসের কম হতো, এখানে করোনা ভাইরাস বেশি হবে। গ্যাদারিং বেশি করোনার কারণে, যেটা আপনার মেলা স্থগিত করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয় না। ভিড় বেশি হলেও কর্মকর্তাদের সেবায় খুশি বেশিরভাগ করদাতাই। সবাই খুব সুন্দর সুষ্ঠুভাবে রিটার্ন জমা দিচ্ছে এবং ওনারা খুব সুন্দরভাবে কাজ করতেছে, রিটার্ন জমা নিচ্ছে, সার্কেলগুলো খুব অ্যাক্টিভ। মেলাতে যে সুবিধাটা পাচ্ছি এখানেও একই সুবিধা দিচ্ছে, খালি ব্যাংক ছাড়া। যারা করদাতা তাদের কিন্তু অর্থে কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে, তাদের সম্মান অবশ্যই অনেক বেশি। তারা যদি কোনো কারণে রিটার্ন রেডি করতে না পারেন এবং তারা প্রেসক্রাইব ফর্মে যদি আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেন সময়ের জন্য, আমরা খুবই লেনিনলি সেটা দেখব। রিটার্ন জমার সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার সকালে সংবাদ সম্মেলন করেন এনবিআর চেয়ারম্যান। জানান 26 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা হয়েছে 13.5 লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে কিছুটা বেশি, যদিও এবছর কর আদায় কমেছে। আমাদের কর সেবা যত স্বচ্ছ হবে, যত আধুনিক হবে, তত করদাতাদের কর প্রদান সহজ হবে, তত তারা কর প্রদানে উৎসাহিত হবে, আগ্রহী হবে, এবং আমাদের আলটিমেট রেজাল্ট যেটি যে করের আওতা বৃদ্ধি পাবে। এনবিআর চেয়ারম্যান জানান, নিয়ম মেনে যারা আবেদন করেছেন বা করবেন তারা রিটার্ন জমা দেওয়ার জন্য বাড়তি সময় পাবেন। কর কর্মকর্তারা আবেদন যৌক্তিক মনে করলে বিলম্ব সুদ দিতে হবে না। আইন অনুযায়ী সময় মতো পরিশোধ না করলে প্রদেয় আয়করের 2% পরিমাণ সুদ দিতে হয়। এবার তো ইন্ডিভিজুয়ালের কাছ থেকে আমরা কম ট্যাক্সের লোড কমিয়ে দিচ্ছি, ট্যাক্সের লোড কমিয়ে আদায় করতে চাই, সো স্বাভাবিক যে আদায় হয়, এবং এটাতে আমাদের কোনো দুঃখবোধ নাই। আমরা চাই সবাই রিটার্ন জমা দিক, সবাই কিছু না কিছু ট্যাক্স দিক এবং সেই ট্যাক্স দেওয়ার প্র্যাকটিসের মধ্যে আসুক। এনবিআর চেয়ারম্যান জানান, টিআইএন থাকা সত্ত্বেও যারা রিটার্ন দেবেন না তাদের জরিমানা করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কর অঞ্চল 13 কমিশনার বজলুল কবির ভূঁইয়া। জনাব বজলুল, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো কাল শেষ হচ্ছে রিটার্ন জমার সময়, যারা রিটার্ন দিতে পারছে না তাদের করণীয় কি? আপনার কাছে জানতে চাচ্ছিলাম বজলুল স্যার, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে কাল তো শেষ হচ্ছে রিটার্ন জমার সময়, তো যারা রিটার্ন দিতে পারছে না তারা আসলে কি করবে? আপনার প্রশ্নটা আমি আবার শুনতে চাই, যারা রিটার্ন জমা দিতে পারছেন না তারা কি করবেন, তাই তো? জি, আমি তাই জানতে চাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, আমাদের যারা রিটার্ন দিতে পারবেন না তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিধান অনুযায়ী যেটা রয়েছে সেটা হচ্ছে যে তারা আমাদের কাছে প্রেসক্রাইব ফর্মে সময়ের আবেদন করতে পারবে। প্রাথমিকভাবে 2 মাস পর্যন্ত ডেপুটি কমিশনার সেই সময়টুকু মঞ্জুর করতে পারবে। এরপরেও কিন্তু আরো 2 মাস দিতে পারবে প্রয়োজন হয়, কারো অসুস্থতার কারণে বা যৌক্তিক কারণ থাকলে, তাহলে এবং সেটা আমরা দিয়ে থাকবো। তবে তাদের সেক্ষেত্রে বিধান আছে 2% বিলম্ব সুদ দেওয়া, জরিমানা তাদের ক্ষেত্রে হবে। যারা রিটার্ন দিবেনই না, নির্ধারিত সময়ের মধ্যে আমাদের আগামীকাল মধ্যে আবেদনও করবেন না, তাদের কিন্তু জরিমানা করার বিধান রয়েছে। ধন্যবাদ।
আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে রিটার্ন না দিলে বা দেরিতে দিলে কি ব্যবস্থা নেওয়া হবে? যারা রিটার্ন দেবেন না তাদের তো আপনি জানেন এই বছর থেকে সরকার যে আইনটা করেছে, যাদের টিআইএন আছে তাদের প্রত্যেকেরই তাদের দু একটা ক্ষেত্র ব্যতীত সেটা তাদের এক্সামশন আছে। তাছাড়া যারা দিবেন না, যারা টিআইএন ধারী আছেন, তাদের অবশ্যই আমরা রিটার্ন দেওয়ার জন্য আমরা নোটিশ প্রদান করবো। সেক্ষেত্রে তারা যখন রিটার্ন দিবে তাদের বিলম্বের জন্য আমরা বিলম্ব সুদ এবং জরিমানা আরোপ করবো। আর যারা দেবেন তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই লেনদেনটি দেখবো এবং তাদেরকে যত রকম সহযোগিতা করা যায় সেটা করবো। স্যার, আরেকটি বিষয় জানতে চাইবো যে কাল তো শেষ দিনে করদাতাদের অনেক ভিড় হতে পারে, সেই জন্য আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কতক্ষণ পর্যন্ত আপনারা সেবা দিবেন? রাজস্ব বোর্ড আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার করদাতাদের নির্দেশনা দিয়েছে এবং আমাদের দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীগণ কালকে 5টার পরেও আমরা রিটার্ন গ্রহণ করবো। আমাদের এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড নির্দেশনা প্রদান করবে আগামীকাল সকালেই, আপনি জানেন, এবং রাত যতটা পর্যন্ত আমাদের নির্দেশনা প্রদান করবে ততক্ষণ পর্যন্ত আয়কর মেলা আদলে আমরা রিটার্ন গ্রহণ করবো। আমাদের সকল সার্কেল অফিস এবং যে ঘরোয়া মেলার পরিবেশ হচ্ছে সেখানে দুই জায়গায় তারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কথা বলছিলেন কর অঞ্চল 13 কমিশনার বজলুল কবির ভূঁইয়া। জানাবো আরও কিছু খবর। বুধবার থেকে অচল অবস্থায় পানগাঁও কাস্টমস হাউস। পণ্য খালাসের সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছেন সহকারী রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা। এক যুগ্ম কমিশনারের অসৎ আচরণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, বুধবার পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবির এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। তিনি এর আগেও একাধিক কর্মচারীকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। ওই কর্মকর্তার শাস্তি চেয়ে এনবিআর এর আবেদন করেছে রাজস্ব কর্মকর্তাদের সংগঠন। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে কাস্টমস হাউস কমিশনারের কাছে ব্যাখ্যা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কাস্টমস হাউস কমিশনার একেএম নুরুজ্জামান জানিয়েছেন, শিগগিরই এনবিআরকে লিখিতভাবে জানানো হবে। মাসে কম করে হলেও 4 কোটি টাকার ঘুষ লেনদেন হয় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটি এর উত্তরার আঞ্চলিক কার্যালয়ে। ড্রাইভিং লাইসেন্স ইস্যু আর পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গাড়ির উপযুক্ততা বা ফিটনেস সনদ দেওয়ার জন্যই এই টাকা নিচ্ছেন সরকারি দপ্তরটির কিছু কর্মকর্তা কর্মচারী আর 12 দালাল। ঘুষের টাকায় কেউ করেছেন বাড়ি গাড়ি সম্পদ, কেউ উন্নত দেশে পড়াচ্ছেন সন্তানদের। কর্মকর্তাদের চেয়ারে বসে বহিরাগত দালালরা কাজ করছেন এমন চিত্রও পাওয়া গেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। আমি টাকা দিছি না, আমি তো নিজে বাদী 5000 টাকা দিছি। টাকা তো নিছেন ওর কাছ থেকে, আমি ওর কাছ থেকে নিছি, তুমি আমার থেকে নিছো। 24 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল 4টায় গোপন ক্যামেরার দৃশ্য এটি। ঘুষের বিনিময়ে গাড়ির ফিটনেস করতে সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুস সালাম ও জহির উদ্দিন বাবর তর্কে জড়ান। এক পর্যায়ে ঘুষ লেনদেনের কথা স্বীকার করছেন তারা। গত বছর থেকে ঘুষ খাইতেছি, একটা গাড়ি পর্যন্ত পাইতেছি না, আর আমি পয়সা নিয়ে খাই, আবার ভালো জানতে। উত্তরার আঞ্চলিক কার্যালয়ের এসব অনিয়ম খুঁজতে 15 অক্টোবর অনুসন্ধানে নামে ইন্ডিপেন্ডেন্ট টিম। দুপুর 12টায়ও অফিসে পাওয়া যায়নি সহকারী রাজস্ব কর্মকর্তা সালামকে। পরে 12 নম্বর সেক্টরে নিজের নির্মাণাধীন এই 8তলা বাড়ির সামনে পাওয়া যায় তাকে। কিভাবে বাড়ির মালিক হলেন তা জানতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল তার। আমার বাড়িতে একটা ছাদ হইছে। এবার নজর ফিটনেস শাখার 204 নম্বর কক্ষের দিকে। ক্যাপ পরা এই ব্যক্তির নাম সবুজ। বিআরটিএ কর্মকর্তাদের চেয়ারে বসে কাজ করলেও তিনি মূলত দালাল। এভাবে সুহেল, ফাহাদ, শামসু, বাবুল, আসলাম সহ কর্মকর্তাদের সঙ্গে কাজ করেন 10 থেকে 12 জন। মোটরযান পরিদর্শক সৌরভ ও ফিটনেস শাখার প্রধান শেখ ইমরানের সঙ্গে আতাত করে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অনিয়মের টাকায় শেখ ইমরান তার ছেলেকে পড়াচ্ছেন কানাডায়, আছে এমন অভিযোগও। ক্যাপ মাস্ক পরাতেন না, উনি তো আমাদের এমপ্লয়ি না। আমাদের তো নির্দেশনা দেওয়া আছে, কেউ চেয়ার টেবিলে পাওয়া গেলে সেই কর্মকর্তাই দায়ী। গত 14 জুন ঢাকা মেট্রো 14 46 82 ও 13 72 63 এই নাম্বারের সিএনজিগুলোর ফিটনেস দেয়া হয়েছে SMS এর মাধ্যমে, যা দালালদের মাধ্যমে সনদ দিয়েছেন মোটরযান পরিদর্শক সৌরভ সাহা। এটা তো আমাদের কাছে থাকবে কপি, এটা আপনার কাছে থাকবে, এটা তো আমাদের অফিসিয়াল কপি। এই আবেদনপত্র আমাদের অফিসিয়াল কপি। না না, এটা তো আমাদের কাছে থাকবে। অনুসন্ধানে দেখা গেছে গত 14 জুন একদিনেই বিআরটিএ উত্তরা সার্কেল থেকেই
ফিটনেস দেয়া হয়েছে 1128টি গাড়ির, যা রীতিমতো অবিশ্বাস্য। একটি গাড়ির ফিটনেস পরীক্ষায় সর্বনিম্ন 5 মিনিট সময় ধরা হলেও কর্মদিবসের 8 ঘন্টায় 96টির বেশির ফিটনেস দেওয়ার কথা নয়। অনুসন্ধানের তথ্য, অবৈধভাবে ফিটনেসের জন্য প্রতিটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা পিছু নেওয়া হয় 2 থেকে 2,500 টাকা। একইভাবে প্রতিটি বাস 10,000, ট্রাক ও কাভার্ড ভ্যানে 4 থেকে 5,000 টাকা ঘুষ দেওয়ার অঘোষিত নিয়ম। দিনে 40 ভাগ গাড়ি পরীক্ষা নিরীক্ষা করে ফিটনেস দেয়া হলেও বাকি 60 ভাগ থেকে দিনে ঘুষ নেওয়া হয় অন্তত 10 লাখ টাকা। আবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আগ্রহীদের কাছ থেকে 5 থেকে 6,000 টাকা নেয়ার অভিযোগ আছে। প্রতিদিন অন্তত 200 ড্রাইভিং লাইসেন্স অবৈধভাবে দেওয়ার হিসাব ধরা হলেও ঘুষ লেনদেন হয় 11 লাখ টাকা, যা মাসে প্রায় 2 কোটি টাকায় দাঁড়ায়। সকাল থেকে পর্যন্ত হয়রানি, এখানে বসে রয়েছি, এখানে যাই ওখানে যাই, ঠিক আছে, কাগজ দিয়ে বসে থাকি, আবার যাওয়া লাগে। লাইনে আমরা দাঁড়ায় আছি, আর লাইনের পাশ দিয়ে আপনার ভিতরে লোক ঢুকতে বলছিল ভিআইপি গেস্ট। ঘুষ অনিয়মের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যানের পক্ষে কথা বলেন এক পরিচালক। বা আপনি যে বিষয়গুলো বললেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে ডকুমেন্টেশন সহ বা এরকম সুনির্দিষ্ট বিষয়ক সহ কোনো অভিযোগ আমাদের কাছে নাই। অনিয়ম আর ঘুষ নিয়ে গণমাধ্যমে খবর হলে বিআরটিএতে কিছুদিন কড়াকড়ি চললেও এক সময় সবকিছু আবার ফিরে যায় আগের অবস্থায়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে। জানাবো আরও কিছু খবর। দীর্ঘদিন ধরে অবসরে গিয়ে পাওনা টাকা পাচ্ছেন না চিনি শিল্প কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। ন্যায্য টাকার জন্য কর্তাদের কাছে ধর্ণা দিয়ে সুফল মিলছে না। প্রতিবাদে রাজধানীর দিলকুশা সংস্থার সামনে বিক্ষোভ করেছেন অবসরপ্রাপ্তরা। দ্রুত বকেয়া পরিশোধ না করলে কঠোর কর্মসূচির হুমকি তাদের। চেয়ারম্যান বললেন, আর্থিক সক্ষমতা নেই, তহবিল পেলেই পরিশোধ করা হবে। সরকারি লোকসানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। নানা অব্যবস্থাপনায় বছরের পর বছর বিপুল লোকসান দিচ্ছে সংস্থাটি, যে কারণে বেতন হচ্ছে অনিয়মিত, পাশাপাশি 2014 সাল থেকে বন্ধ অবসর ভাতা দেয়া। এমন পরিস্থিতিতে পাওনা আদায়ে বিক্ষোভ করেছে অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তাদের দাবি, 2 বছর আগে কর্মচারীদের বেতন, অবসরোত্তর পাওনা পরিশোধে সরকার বরাদ্দ দিয়েছিল 500 কোটি টাকা, তারপরও পাওনা পরিশোধ করেনি। আমরা শুধু আমাদের ন্যায্য দাবি এবং আমাদের টাকা পয়সার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা যদি অচিরেই কোনো ব্যবস্থা না নেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিব এবং সেটার জন্য আপনারাই দায়ী থাকবেন। টাকা পয়সা নিয়ে আসবেন এবং অবসরপ্রাপ্ত টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। সংস্থার চেয়ারম্যান বলছেন, অনেকদিন ধরে লোকসানে থাকায় অর্থের অভাব রয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে তহবিল পেলে পাওনা পরিশোধ করা হবে। আমরা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের কাছে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। আমরা চেষ্টা করছি, যে আশা করি যে যদি অর্থ মন্ত্রণালয় এই বাজেট থেকে এই শ্রমিক কর্মচারী যারা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের এই গ্র্যাচুইটির টাকা দিবে বলে আমরা আশা করি, আমরা চেষ্টা করছি। বর্তমানে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কাছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া 300 কোটি টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনির্দিষ্টভাবে উদ্যোক্তাদের সহায়তা দিতে শিল্পনীতিতে অতি ক্ষুদ্র, কুটির এবং ক্ষুদ্র ও মাঝারি খাতের সংজ্ঞায় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। সকালে ঢাকা চেম্বার আয়োজিত এক অনলাইন আলোচনায় আহ্বান জানান তারা। এই সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন জানান, সিএমএসএমই খাতকে নতুন করে সংজ্ঞায়িত করার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীতে শিল্পনীতি তৈরি করা হবে। করোনা মোকাবিলা করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় 20,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। তবে এ খাতে অক্টোবর পর্যন্ত ঋণ ছাড় হয়েছে মাত্র 7,070 কোটি টাকার, অর্থাৎ এখনও প্রণোদনা পায়নি 65% উদ্যোক্তা। রোববার উদ্যোক্তাদের সার্বিক দিক ও শিল্পনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক অনলাইন আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার। এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি তৈরি পোশাক খাত, চামড়া, পাট, হালকা প্রকৌশল সহ অপ্রাতিষ্ঠানিক খাতে সমান জোর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। আলোচনায় অর্থনীতিবিদরা জানান, এসএমইর সংজ্ঞাগত সমস্যা দূর করতে হবে, পাশাপাশি করোনার ক্ষতি সামাল দিতে উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণও বাড়াতে হবে।
অর্থনীতির মূল ভিতটা হচ্ছে শিল্প। ঠিক আছে, শিল্প এগিয়ে নিতে হবে, আমাদের টেকসই উন্নয়নের জন্য দরকার, কিন্তু ভিতটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, কৃষি এবং অকৃষি খাত। তো সেই জায়গায় যদি আমরা 10 মাস হওয়ার পরেও কোনো প্রণোদনা না পৌঁছাতে পারি, তাহলে আমি মনে করি যে এটা যারা প্রণোদনা পৌঁছানোর দায়িত্বে আছেন তাদের এটা সফলতা না বিফলতা বলে আমি মনে করি। বাংলাদেশ ব্যাংক তার ওয়েব পোর্টাল বেসড একটা ড্যাশবোর্ড করতে যাচ্ছে অন টাইম বেসিসে, রিয়েল টাইম বেসিসে, অর্থাৎ আজকে কত অ্যাপ্লিকেশন এলো, কোন ব্রাঞ্চে এলো, কোন ব্যাংকে এলো, আজকে কত টাকা তারা দিয়েছে, কোন এসএমই কে দিয়েছে, কোন খাতের দিয়েছে, এগুলো ডেইলি এই মেসেজটা আসবে এবং ওয়েব পোর্টালে সেটা জমা হবে। এ সময় শিল্পমন্ত্রী এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।